করেছেন আওয়ামী লীগের লোকেরাকে জামাতকে ভোট দিবেন। আওয়ামী লীগের যারা রিয়েল ভোটার, আওয়ামী লীগকে যারা সত্যি সত্যি আদর্শিকভাবে সমর্থন করেছেন, এরা জীবনও জামাতকে ভোট দিবেন না, এরা দিতে পারবে না, দরকার হলে যাবে না। আমি আওয়ামী লীগকে যতটুকু চিনি, এরা কোনোদিন জামাতের বাক্সে ভোট দিবে না এবং জামাতের অ্যালায়েন্সকেও ভোট দিবে না। সেক্ষেত্রে তাদেরকে একটা দল বেছে নিতে হবে। সেই দল বাঁচতে গেলে তাদের কাছে কি অপশন আপনি দিয়েছেন সেটা নির্ভর করে হচ্ছে তাদের ভোট দিতে যাওয়া না যাওয়ার উপর। না, একটা পপুলার ওপিনিয়ন আছে আওয়ামী লীগের, হ্যাঁ, আপনি প্রশ্নটার আগে একটা লাইন শুধু বলে, আওয়ামী লীগের ভোটাররা কিন্তু আওয়ামী লীগকেও ভোট দেয় নাই। বিগত কয়েকটি নির্বাচনে ভোটার টার্ন আউট খুবই কম ছিল। কেন? আওয়ামী লীগের যে পার্সেন্টেজের ভোটার ছিল তারাও আসে নাই, কারণ তারা জানে যে তাদের দল অন্যায়ভাবে বা রিগিং করে বা প্রশাসনকে ম্যানিপুলেট করে তারা ক্ষমতায় থেকে যাবে। এখন আপনি যদি জানেন যে আপনার সাহায্য ছাড়াই আমি এভারেস্টের উপর উঠে যাবো, আপনি কি কারণে আমার জন্য আসবেন? আপনি আসবেন না। আপনি আসবেন কেন? এভারেস্ট থেকে নামার পর আমি যে পার্টিটা দিব ওই পার্টিটাতে আসার জন্য। তো আওয়ামী লীগের ভোটার ওই অবস্থায় ছিল গত 8-10 বছর। আচ্ছা, আমি একটু যোগ করি। আমরা আওয়ামী লীগের এবং বিএনপির ভোটের যে পার্সেন্টেজটা হিসাব করছি, এটা ধরেন 91, 96, 2001 বা 2008 নির্বাচনগুলো হিসাব করে বলছি। দেখেন, দ্বিদলীয় রাজনীতিতে হয় কি যে মানুষ যদি আওয়ামী লীগের উপর বিরক্ত হয় তারা বিএনপিকে ভোট দিতে চায় যে আওয়ামী লীগকে হটাতে হবে, আবার বিএনপির উপর বিরক্ত হলে আওয়ামী লীগকে ভোট দেয়। এভাবেই কিন্তু ভোট এক দল থেকে আরেক দলে সুইচ করেছে। তো আমরা সেটাকেই কাউন্ট করছি যে এরা আওয়ামী লীগের ভোটার অথবা এরা বিএনপির ভোটার, আমরা কিন্তু জানি না। যেটা তুষার ভাই বললেন যে আওয়ামী লীগের ভোটার আমরা যাদেরকে মনে করতাম, তারাও কিন্তু গত কয়েক ইলেকশনে আওয়ামী লীগকেও ভোট দেয় নাই। তার মানে হচ্ছে কি, এদেরকে আপনি কিন্তু ওই যে 30% আওয়ামী লীগের ভোটার এভাবে কিন্তু হিসাব করতে পারেন না। তারা সে সময় এমন হতে পারে যে বিএনপির উপর বিরক্ত হয়ে আওয়ামী লীগকে ভোট দিয়েছে, এখন আপনি কাউন্ট করছেন এরা আওয়ামী লীগের ভোটার। মুসলিম লীগেরও একসময় এরকম ভোটার ছিল, ধরেন 30%, 40%, 50% ভোটার ছিল, কিন্তু তারা এখন আর মুসলিম লীগে ভোটার নাই, তারা বিভিন্ন দলে ভাগ হয়ে গেছে। এক মানুষজন একটা দলকে একটা নির্বাচন বা দুইটা নির্বাচনে ভোট দেয় মানে সে তার কাছে মাথা বিক্রি করে দেয় নাই। পরবর্তীতে যখন সে দেখেছে যে আওয়ামী লীগ পর ইলেকশন রিগিং করছে, ভোট চুরি করছে এবং ফেসিবাদ কায়েম করছে, এখন আপনার বক্তব্য সেই ভোটাররা কনভার্ট হয়ে অনেকেই এখন আর আওয়ামী লীগের ভোটার নাই। গত 15 বছরে অতীতে যারা আওয়ামী লীগে ভোট দিয়েছে তাদের অনেকেই আওয়ামী লীগের উপর অতিষ্ঠ হয়ে হয়তো অন্যান্য রাজনীতিতে চলে গেছে অথবা রাজনীতিই করছে না। এবারে আপনি যদি রিসেন্ট টাইমের যে সার্ভেগুলো দেখছেন, আমি তুষার ভাইয়ের সাথে একমত, যারা আওয়ামী লীগ করে তারা ভোট দিবে না। কারণ শেখ হাসিনাও বলেছে যে তোমরা ভোট বয়কট করো, যেই নির্বাচনে তারা একটা স্লোগান করছে নো ভোট নো ভোট, সামথিং লাইক দ্যাট, যে নৌকা না থাকলে ভোট হবে না। তার মানে হচ্ছে যারা আওয়ামী লীগ করছে তারা আসলে ভোট দিবে না। এবার আপনি আসেন, সম্প্রতি যে জরিপগুলো হয়েছে, অনেকগুলো জরিপ হয়েছে, সেই জরিপগুলোতে ভোট দিবে না এরকম মানুষের পার্সেন্টেজ হচ্ছে, আমি আরেকটা টকশোতেও বলেছিলাম, এরকম মানুষের পার্সেন্টেজ হচ্ছে 2 to 3%, হাইয়েস্ট কোনোটাতে 5%-এর মতো ভোট আসছে। এরাই মূলত, এদের একটা অংশ মূলত আওয়ামী লীগের ভোটার, যারা যেহেতু আওয়ামী লীগ নেই তারা ভোট দিবে না। সো বেসিক্যালি এখানে আওয়ামী লীগের ভোটার আসলে 2-3%, বেশি হলে 5% যারা ভোট দিবেন। আর বাকি যারা ভোটার এরা আসলে দেশের ভোটার, যখন আওয়ামী লীগকে ভালো লাগছে আওয়ামী লীগকে ভোট দিয়েছে, এখন আর আওয়ামী লীগকে ভালো লাগে না, তারা হয়তো বিএনপি বা জামাত যে কোনো দলকে ভোট দিবে। তো আমি মনে করি বিএনপি এবং জামাতের মধ্যে যে কম্পিটিশনটা হচ্ছে আওয়ামী লীগের ভোটার জন্য, এটা একটা ভুল প্রসেস। তাদের দরকার হচ্ছে ভোটারদেরকে আশ্বস্ত করা যে তোমরা বাংলাদেশের ভোটার, আমরা তোমাদের কাছে এসেছি এই অফার নিয়ে, এই প্রপোজাল নিয়ে, আমরা বাংলাদেশকে এভাবে করতে চাই, আমাদেরকে ভোট দাও। আওয়ামী লীগের ভোটার চিন্তা করে তারা যে ভুলটা করছে সেটা হচ্ছে যে কেউ বলছে যে, যেমন বিএনপি নেতা হারুন বলছে যে আওয়ামী লীগের কাউকে যদি গ্রেপ্তার করে থানায় নেয় আমি থানা ঘেরাও করব, বা কেউ বলছে যে এখন বিএনপি, আগে আওয়ামী লীগ যেটা ছিল এটাই এখন বিএনপি, এ ধরনের কথা বল, এগুলো আসলে ভুল অ্যাপ্রোচ। জামাতেরও কেউ এরকম কথা বলছে, জামাতের নায়েবে আমিরের কথাও আসছে। উনি ওঠান বৈঠকের এক জায়গায় দেখলাম যে কেউ আওয়ামী লীগ থেকে জামাতে যদি যোগ দেয় তিনি সব দায়িত্ব নিয়ে নেবেন, জেলখানা, পুলিশ সব তিনি দেখবেন ইনশাআল্লাহ। এই যে কথাটা বলছেন যে আমরা আওয়ামী লীগের লোকজনের দায়িত্ব নিব, তার মানে তাদেরকে সিকিউরিটি দিব। সিকিউরিটি দেওয়ার কথা ইজাজ ভাই যেটা বলছেন রাইট, সব নাগরিককে সিকিউরিটি দিতে হবে, কিন্তু আলাদা করে আওয়ামী লীগের কারো সিকিউরিটি দিব তার মানে হচ্ছে যে আমি কোনো অপরাধীকে সিকিউরিটি দিতে কথা বলছি। যদি তুষার ভাই যেটা বলছেন ভুয়া মামলা হলে সেটা তো দুঃখজনক, ভুয়া মামলা হওয়া উচিত না, বা হলে সেটা প্রতিবিধান করা উচিত। কিন্তু আপনি যদি এটা বলেন যে তোমরা অপরাধ করে আসছো, এখন যদি আমার সাথে আসো তাহলে আমি তোমাদের গার্ডিয়ান হয়ে গেলাম, আমি তোমার দেখভাল করব, এই যে ভুল অ্যাপ্রোচে বিএনপি এবং জামাতের কেউ করছেন, এইটা একটা আমি মনে করি তারা বাস্তব অবস্থা না জানার কারণে এটা করছেন। বাস্তবে আওয়ামী লীগের যে 2-3% ভোট, এরা আসলে কাউকেই ভোট দিবে না। সৈয়দ ইজাজ কবির, আপনারও কি তাই মনে হয়? আমি যদি একটু যুক্ত করি যে হারুনুর রশিদ সাহেব চাঁপাইনবাবগঞ্জের, তিনি তার কথা উনি কোট করলেন যে আওয়ামী লীগের নেতাদের কয়েকজনকে পাশে বসিয়ে
তিনি ওপেন এইভাবে প্রচারণা চালালেন। গোপালগঞ্জে দেখলাম আমরা বিএনপির প্রাথমিক মনোনয়ন গোপালগঞ্জ 2 সদর আসনের প্রার্থী কে এম বাবর, তিনি গোপালগঞ্জের মানুষের কাছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে ধানের শীষকে তিনি এগিয়ে রাখতে চান এবং সেইভাবে আশ্বাস দিচ্ছেন। এখন এইটাকে মানে এইটাকে আপনারা কিভাবে দেখেন? না, এখানে আমরা বলতে যদি দল বুঝান সেটা এক জিনিস, আর প্রার্থীরা কি করছে মাঠে সেটা আরেক জিনিস। এখন প্রার্থীরা এক এক সময় এক এক ধরনের কথা বলে থাকে। দলীয়গতভাবে কিন্তু এরকম কোনো কথা আসেনি বা কেউ দলীয়গতভাবে কোনো এরকম কোনো আশ্বাস বা কথা বলা হয়নি। প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকায় ভোট আনার জন্য অনেক সময় অনেক ধরনের বেফাস কথা বলেন, অনেক ধরনের অনেক সময় কথা বলেন, এক এক প্রার্থী এক এক রকম। হ্যাঁ, এই ধরনের মন্তব্য দলকে এফেক্ট করে, দলের ইমেজকে এফেক্ট করে। কিন্তু দলীয়গতভাবে প্রার্থীরা ব্যক্তিগতভাবে তাদের মাঠ পর্যায়ে ভোট তাদের নিজের কাছে আনার জন্য যে বক্তব্যগুলি দিচ্ছেন, এগুলা এর মানে এই না যে বিএনপি বলে ফেলছে, বা আমি যদি একটু বলি যে জামাতও যে বলে ফেলছে তা না। বাট হ্যাঁ, মোটা দাগে অনেক কিছু আছে যে ভোট চাওয়ার জন্য বিএনপি আওয়ামী লীগ অনেক কিছুই করছে, পলিসিগত দিক অনেক কিছু দিক করছে। সেই দিকগুলি যদি আপনারা বিবেচনা করেন তাহলে সেটা পুরো ভিন্ন আঙ্গিক। আপনাদের প্রার্থীরা কি বললো না বললো সেটাতে কিছু আসে যায় না। এখন জনগণ আসলে ভোটটা দিবে কাকে, আওয়ামী লীগের ভোটটা যাবে কোথায়, এগুলো আসলে ইলেকশনের আগে না বলা সম্ভব না। আর আমি যেটা বললাম একটু আগে যে আপনার এই 17 বছরের এই ঘটনার পর আমি বিশ্বাস করি যে অবশ্যই আওয়ামী লীগের ভোট কমেছে, কিন্তু ভোট নাই হয়ে যায়নি তা না। শিবির ভাই যেটা বললেন যে সর্বোচ্চ হয়তো বা ভোট দিবে না, যেটা আপনার ইয়েতে সার্ভেতে আসছে যে 2 to 5%, তা আমি যদি 10%ও যদি ধরি, তো তাহলে আওয়ামী লীগ 10% আছে, তো বাকিগুলি সুইং ভোটার হয়ে গেছে বা হয়তো আওয়ামী লীগ আছে, ভোট দিবে না। কিন্তু রাজনৈতিক ইকুয়েশনে আমি ব্যক্তিগতভাবে আমার মতামত হচ্ছে, রাজনৈতিক অবজারভেশনে, যে আওয়ামী লীগের ভোট যে জামাতে পড়বে না, আমি ব্যক্তিগতভাবে তা মনে করি না। তার জামাতে পড়বে কেন পড়বে এটাও দেখেন, কতগুলি when you are in politics or you're in diplomacy or overall considering the geopolitics, you have to connect some dots, you have to read in between lines. কি ডটকে কানেক্ট করতে পারেন এখানে? আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে দেখেন, জামাত অলরেডি, আমি যদি এই আপনার সনদ শহীদ থেকে নিয়ে যদি শুরু করে দেখি, যে আমার ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে যে ইনিশিয়ালি জামাত এবং আরও অনেক দলীয় জোট ভেবেছিল যে এই জুলাই সনদে হয়তোবা সামহাও বিএনপি চটে যাবে, রেগে যাবে, বয়কট করবে। এটা হবে না। এটা যখন হয়নি, বিএনপি যখন সামাল দিয়ে একমত হয়ে চলে আসছে, তারপরে আসলো পিআরের ইস্যু। বিএনপি কি একমত হয়ে, মানে হা ভোটের পক্ষে বা একমত হয়ে? এইখানে কিছু কথা বলতে হবে, আমাকে বলতে দেন। তো পিআরের ইস্যু আসলো, পিআরের ইস্যুর পরে লেটেস্ট যে ইস্যু আসলো যে জামাতে আমির বলল ইলেকশনের পরে সরকার গঠনের আগে কিছু কথা বলতে হবে। আবার আপনার হা আর না ভোট নিয়ে যেটা আমি নিজে বিএনপির হয়ে বলতে চাই যে বিএনপি সংস্কারের পক্ষে হাতে আসবে, কিন্তু আমি নিজে আবার ব্যক্তিগতভাবে এই যে 84টা দফা এবং 4টা প্রশ্নের একটা উত্তর, এইটা নিয়ে আমি পার্সোনালি একটু কনফিউজ। হ্যাঁ, বাট আমার দলীয় অবস্থান হচ্ছে যে হ্যাঁ, বিএনপি রিফর্মের পক্ষে, সো বিএনপি হ্যাঁ ভোটে যাবে এবং বিএনপি হ্যাঁ ভোট চায়। সো ওই জায়গাটা একটা। এখন আমি যদি করি, আপনার ডাকসুর হিসাব যদি দেখি, যে সাধারণ লেবাসের ভিতর থেকে যেভাবে শিবির বের হয়ে আসলো, আবার আপনার আগে ইলেকশন না পরে ইলেকশন, আগে হ্যাঁ ভোট না পরে না ভোট, এখানে ছাত্রলীগের ছেলেরা শিবিরকে ভোট দিয়েছে, তাই না? সেটা বলছি না, ধোঁয়াশা একটা আছে। ছাত্রলীগের দিয়েছে কি দেয় নাকি, আমি যেটা বলতে চাচ্ছি যে ছাত্রলীগ এখন শিবির না শিবির এখন ছাত্রলীগ, এটা বোঝা বড় মুশকিল। বিএনপিতে আসলে কয়জন শিবির বসে আছে এটাও বোঝা বড় মুশকিল। হ্যাঁ, বাট কোশ্চেনটা আমার মনের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে হ্যাঁ, এই যে জামাতে ইসলাম যে ইঙ্গিতটা দিচ্ছে যে ইলেকশনের আগে এবং ইলেকশনের পরে এবং সরকার গঠনের আগে, আমি একটা কথা বলবো, এই আজকে পত্রিকা দেখলাম যে 10 দলীয় জোট সরকার গঠন করলে জাতীয় সরকার গঠন করবে। এটা কিন্তু ভোটারদের কাছে মেসেজ না, এটা কিন্তু পলিটিক্যাল পার্টির কাছে মেসেজ। তো আমি যেটা মনে করি, আই টেক দিস মেসেজ অ্যাজ যে ওনারা জানে বা মানে বোঝানোর চেষ্টা করতেছে যে লোক ইলেকশনে ওনারা যাবে না, এটা খুব ভালো করে জানে। বা ওনারা আমাদের নেতা তারেক রহমান দেশে আসার পর ওনাদের মনস্তাত্ত্বিক যে অবস্থাটা দাঁড়িয়েছে, সেখান থেকে ওনারা হয়তো মানসিকভাবে একটা
হার মেনে নিয়েছে যে হ্যাঁ আমরা যেরকম ভেবেছিলাম ওরকম হবে না, সেই জায়গা থেকে ইলেকশনটাকে একটা কিরকম? ডাউটফুল আচ্ছা। করার জন্য একটা মানে সৃষ্টি, এবং আমি মনে করি যে আন্দোলন করার যে একটা চেষ্টা বা প্রয়াস, যে যা প্রিপারেশন, সেই জায়গাটা আমার মনে হয় জামাত সেই জায়গাটাতে নিয়ে রেখেছে। এবং সেই জায়গাটাতেই আমার মনে হয় বিএনপি যদি ভোটে ক্ষমতায় আসে, সর্বপ্রথম চ্যালেঞ্জ সেটাই হবে যে সরকারের বিরুদ্ধে সেই 91 থেকে 96-এর ম্যাডাম খালেদা জিয়ার সরকারের বিরুদ্ধে যেরকম অহেতুক আন্দোলন করা হয়েছিল, সেরকম একটা অহেতুক আন্দোলনকে কিভাবে প্রোটেক্ট করা যাবে সরকারকে, সেই জায়গা থেকে আমি গতদিনও এই প্রশ্নটা করেছিলাম, তুষার ভাইকে দিয়ে শুরু করি, যে একদম ডিরেক্ট তিনি যেভাবে বললেন যে জামায়াত এক রকমের ইকুয়েশনে ছিল, তাদের এক রকমের প্রস্তুতিও ছিল মানসিকভাবে, তারা হয়তো একটু ভেঙে পড়লেও পড়তে পারে, তা কবির ভাই যেভাবে বলছিলেন, আপনি যদি একটু যুক্ত করেন যে যদি সব ঠিকঠাক হয়, নির্বাচন হয়, সুষ্ঠু হয়, ভোট হলো, যেভাবে চলছে একটা ভালো নির্বাচনের দিকেই যেতে পারে, সেই ক্ষেত্রে কি হতে পারে? বিএনপির কয়টা আসন, জামাতের কয়টা আসন হতে পারে? নির্বাচন নিয়ে এই প্রেডিকশন করা আসলে সম্ভব না। না করেন, আপনার কি মনে হয়? এটা হয় না সোজা কখনো। সাপটা একটু এটা আরো 10-12 দিন পরে বোঝা যাবে, কিন্তু নির্বাচনটা ভালোর দিকে এগুচ্ছে, এর আগে আমাদের মনে রাখতে হবে নির্বাচনটা শুরুতেই খারাপ হয়ে গিয়েছে। এর কারণ হচ্ছে শরীফ ওসমান হাদির মতো একজন স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন, এবং এই বিষয়টি সুরাহা হয় নাই আসলে। জি। ফলে এই নির্বাচনের শুরুতেই আমরা একজন প্রমিজিং প্রার্থীকে হারিয়েছি, যিনি ইন্ডিপেন্ডেন্ট ছিলেন, স্বতন্ত্র। রাজনৈতিক পরিচয়হীনতা ছিল তার, কিন্তু আদর্শহীনতা ছিল না। এখন এরকম একটি হত্যাকাণ্ড দিয়ে যে নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন আমরা আমাদের নির্বাচনের যাত্রা শুরু করেছি, নির্বাচনটা শুরুতেই একটু ধাক্কা খেয়েছে। কিন্তু নির্বাচনের দিন আসলে ঠিক হবে যে নির্বাচনের প্রসেসটা ভালো হলো কিনা, এবং এরপরও নির্বাচন খুবই সাকসেসফুল হলো কিনা। কোথায় গিয়ে নির্বাচন সাকসেসফুল হয়? দুইটা জায়গাতে। একটা হচ্ছে যদি সবাই মিলে নিঃসংকোচিত্তে ভোট দিতে আসতে পারে, ভয় ভীতি প্রলোভন এবং সব কিছুকে জয় করে নিজের রায়টা দিতে পারে। আর এরপরে যারা ভোটটা গুনবেন তারা সততার সাথে ভোটটা গোনেন এবং নিজেদের পছন্দ অপছন্দের ঊর্ধ্বে গিয়ে যিনি বিজয়ী তাকেই বিজয়ী ঘোষণা করেন। আনফর্চুনেটলি আমার বহু জায়গাতে মনে হয়েছে এই জায়গাতে এখনো আমরা নিরপেক্ষতার যে পুরো চিত্রটা সেটা দেখতে পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ এরই মধ্যে আমরা দেখেছি দায়িত্বশীল ব্যক্তি বলেছেন সবকিছু পরিকল্পিত আছে, ইংরেজিতে বলেছেন, তারপর বলেছেন যে এই ওয়েল প্ল্যান্ড যে অবস্থাটা, তার মধ্যে তরুণরা নির্বাচন করছে এবং তাদের মধ্যে অনেকেই জিতবে এবং তাদের মধ্যে কেউ কেউ মন্ত্রীও হবে। অনেকেই জেতা পর্যন্ত ঠিক ছিল, কেউ কেউ মন্ত্রী কি করে হয় যদি সরকার গঠন না করে। তার মানে উনি বললেন যে যেদিকে তরুণরা আছে সেই দিকে তারা বিজয়ী হবে না। তরুণরা কোন দিকে আছেন এটা যদি জিজ্ঞেস করেন সাধারণ ভোটার হিসেবে তর্কের খাতিরে বলা যাবে তরুণরা তো সব দলে আছেন, কিন্তু আসলে তরুণদের দল বলে যেটিকে ওই দায়িত্বশীল ব্যক্তি নিজেই মনে করিয়ে দিয়েছেন সবাইকে, তার মুখে যদি তরুণ শুনি তাহলে আমাদের মনে হয় তরুণদের দল একটাই, এবং সেই দল থেকে আবার অর্ধেক লোক বেরিয়ে গিয়েছে। তার মানে এই তরুণদের দলটি আদর্শচ্যুত হয়েছে। নির্বাচন হওয়ার আগেই তরুণরা তরুণদের সাথে বিরোধ করে একটি দল বেরিয়ে গিয়েছে, একটি অংশ আরেকটি অংশ নির্বাচন করছে। এবার আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি স্ট্যাটিস্টিক্সে বিশ্বাস করি না। আমার সবসময় মনে হয় যে যে যেভাবে স্ট্যাটিস্টিক্সকে ম্যানিপুলেট করতে চায় পরিসংখ্যানকে পারে, চাইলে পারে। সেই তরুণদের ফলে এরকম একটা প্রমিনেন্ট 2-4 জনের কথা যদি মেনশন করে বলেন যে তারা কয়টা, সেরকম একটা স্ট্যাটিস্টিক্স আছে যে 70% ভোটার বিএনপিকে ভোট দিবে যারা ভোট দিতে আসবে, এটা যেমন আছে। আবার এটাও কিন্তু আছে আওয়ামী লীগের ভোটার মোটেও 5% না। আওয়ামী লীগ তার জন্মের শুরু থেকে এখনো পর্যন্ত জীবনে কোনোদিন 20%-এর নিচে ভোট পায় নাই। অতএব এটা বললে হবে না যে আওয়ামী লীগের ভোটাররা সব হঠাৎ করে 5% হয়ে যাবে। তাহলে আপনি ওটাই আস্থা রাখতে চান ওই জরিপের উপরে? না না, আমি ওই জরিপের উপর আস্থা রাখতে চাই না। আমি ট্রেন্ড ফলো করছি, আমি তো জরিপ করি নাই। ভোট তো জরিপ না, যা ভোট হয়েছে বাংলাদেশে, আসল ভোট নকল ভোট যাই হয়েছে, কোথাও আওয়ামী লীগ এবং বিএনপি 20%-এর নিচে ভোট পায় নাই। বিএনপির জন্মের পরে আওয়ামী লীগও পায় নাই। অতএব এইটা বললে হবে না যে ভোটার নাই। ভোটার আছে, কোথাও আছে, এবং তারা ভোট দিবে কি দিবে না সেটা একটা প্রশ্ন। এখন আপনি জিজ্ঞেস করেছেন কে কত আসন পাবে, কে কত আসন পাবে, এইটা বিবেচনা করার চাইতে আমাদেরকে প্রথমে বিবেচনা করতে হবে যে আসলে কে কেমন প্রার্থী দিয়েছে। আচ্ছা, আপনার কাছে কোনো প্রেডিকশন আপনি করতে চান? আমি প্রেডিকশন ইলেকশন নিয়ে করতে চাই না, তবে আমি এটা বলতে চাই যে তরুণরা যেভাবে নির্বাচনে বিজয় আশা করেছিলেন
সেটা তারা পাবেন না, কারণ তারা আদর্শচ্যুতির নমুনা একটাও দেখেছেন। পাবেন না। পাবেন, কিন্তু যেভাবে আশা করেছিলেন। একসময় আমরা শুনেছিলাম তারা 300 আসনে প্রার্থী দিবেন, তারপরে বলেছিলেন যে পথে বিএনপি উৎপন্ন হয়েছে সেই পথে বিএনপি চলে যাবে। তারপরে তারা জামাতকে কঠোরভাবে সমালোচনা করেছিলেন, বলেছিলেন যে জামাতের এই নাই সে, মানে বিশাল সমালোচনার তালিকা। এখন তো কিছুই গোপন থাকে না, শুধু জামাত গুপ্ত থাকতে পারে, কিন্তু হ্যাঁ, কিন্তু দীর্ঘদিন গুপ্ত থাকতে পারে। এবং আওয়ামী লীগের নির্বুদ্ধিতা এটা আরেকটা প্রমাণ। কিন্তু আমি যে জায়গাটাতে ছিলাম, যে আদর্শচ্যুতির পরে আপনি যদি ভোটারদের কাছে গিয়ে বলেন যে আমাকে ভোট দেন, তাহলে আমার মনে হয় যে তারা যে ধরনের সাড়া পাবেন ভেবেছিলেন সেটা পাওয়ার সম্ভাবনা তাদের কমে গিয়েছে। আচ্ছা, তুষার ভাই আওয়ামী লীগের নির্বুদ্ধিতা বলতে কি বোঝাতে চান? হ্যাঁ, কারণ আপনার ঘরের মধ্যে মনে করেন একজন লুকিয়ে আছেন, আপনি তার সাথে 16 বছর রাজনীতি করতেছেন, তাকে নিয়ে ঘুরতেছেন ফিরতেছেন, আপনি বুঝেন নাই যে সে আপনার দল করে না। তাহলে মানে আওয়ামী লীগ, আপনি কি বোঝাতে চাচ্ছেন যে আওয়ামী লীগ যদি বুদ্ধিমান হতো তাহলে আসলে তাদের পতন এত তাড়াতাড়ি হতো না? যে কোনো বুদ্ধিমানের পতন কেন হবে? বুদ্ধিমান হলে ভোট দিত, ভোট দিলে গণতন্ত্র থাকতো, মানে গণতন্ত্র এই যে হলে আন্দোলনটা হ্যাঁ, হলো, আপনি যখন ভোট দেন আপনি নির্বোধকে ভোট দেন না বুদ্ধিমানকে ভোট দেন? মানে তা আপনিও ভোট দিলে তখন বুদ্ধিমানকে ভোট দিতেন। বুদ্ধিমান হলে ওরা হয়তো আরো 5 বছর টেনে নিয়ে যেত। না না, 5 বছর টেনে নিয়ে যেত না। যে বুদ্ধিমান, না না, এইটা কি জানেন, এই যে এগুলো হচ্ছে, বুঝছেন, এগুলাকে কি বলে? এগুলাকে বলে হচ্ছে, একটা বই আছে, এটা আপনিও পারলে পড়েন, যে হাউ টু উইন ইন এনি ডিবেট। না, আমি ডিবেট করছি না, না না, আমি এই বলছি যুক্তিটা কেমন যুক্তি আমি আপনাকে বলি। যদি কেউ বুদ্ধিমান হয়, না, যদি কেউ বুদ্ধিমান হয় সে কি করে? বুদ্ধিমান বলতে বুদ্ধিমান কি করে? তুষার ভাই বলছেন যে না না না, আমি এটা বলি নাই, লোকদেরকে। আপনি এটা বলতেছেন। না, আপনি বলতেছেন, আপনি আমার কথা মিস ইন্টারপ্রিটেশন করছেন। আমি আপনাকে বুঝাই বলি। আপনার মনে আছে বুদ্ধিমান হন ঠিক কাজটি করুন, এটা ছিল জন্ম নিয়ন্ত্রণের স্লোগান। আচ্ছা, কোন সময়? আপনার তখন জন্ম হয়নি। আচ্ছা, হ্যাঁ, এর সাথে না আসলে আমরা বুদ্ধিমান দেখি- হন ঠিক কাজটি করুন। বুদ্ধিমান হলেই লোকে ঠিক কাজ করে। আওয়ামী লীগ যদি বুদ্ধিমান হতো তাহলে ঠিক কাজ করতো, ঠিক কাজ করলে দেশে নির্বাচন হতো। আচ্ছা, নির্বাচন ঠিক হলে আছে, তাহলে পয়েন্ট Okay. ঠিক আছে, কিন্তু আপনি Okay. যখন ওই যে আপনি বলছেন কি যে মনে করেন জামাত আমাদের হাতে সময় আপনি কি একদম মনে আমরা করেন শেষ করে বুদ্ধিমানরা আসছি। নির্বোধের মতো যদি- কাজ করে? আচ্ছা, প্রশ্ন ওইটাই, আপনার সেম, আপনার কোনো প্রেডিকশন আছে কিনা? না, আমি প্রেডিকশন করতে চাই না, তবে ভোট যেটা আমরা আলাপ করছি যে আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে, যদিও আমি মনে করি না এটা আওয়ামী লীগের ভোট। আমি মনে করি দেশের নাগরিক তারা তাদের যে পছন্দনীয় প্রার্থী আছে, যারা আছে এক্সিস্টিং, তাদেরকে ভোট দিবে। তো যদি ধরেও নিই যে অতীতে যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে তারা আওয়ামী লীগের ভোটার, এরা এবার কোন দিকে যাবে? এইটা তুষার ভাই যেটা বলছেন যে তারা কখনোই জামাতে ভোট দিবে না, আমি ইজাজ ভাইয়ের সাথে কিছুটা একমত যে এই ভোট জামাতে বিএনপি দুই দিকেই যাবে। এটা কেন? কারণ ক্যাম্পাসের ইলেকশনগুলোতে আমরা এটা দেখেছি। যেমন আমরা এক সময় প্রেডিকশন দিয়েছি যে নারীদের ভোট কোনো দিনও জামাতের ঘরে যাবে না, কিন্তু ক্যাম্পাসের ইলেকশন সেটা ভুল প্রমাণ করেছে, যে তরুণদের ভোটের ক্ষেত্রে। এবং জরিপগুলোতে আমরা সেটা বুঝে উঠতে পারে না কাকে দিতে হ্যাঁ, এটা তরুণরা যদি বুঝে উঠতে পারে নাই বলেন তাহলে এটা ভুল জাজমেন্ট হবে। না, ডাকসু কি দেশ চালায় ভাই? ভুল জাজমেন্ট হবে। বাস্তার মালিক সমিতির ইলেকশন আর জাতীয় ইলেকশনে না, জাতীয় ইলেকশন এক না, ডাকসু কি কিন্তু দেশ চালায়? এই তরুণদের পারসেপশনটা, এই তরুণরা তো এই দেশেরই নাগরিক, এরাও ভোটার। আপনি যেমন 5টা ক্যাম্পাস ইলেকশন হয়েছে, এখানে যদি আপনি 10,000 করে চিন্তা করেন, 50,000 বা 1 লাখ মানুষ এখানে ভোট দিয়েছে। 1 লাখ মানুষ তো এই সমাজ থেকে বিচ্ছিন্ন না, বরং এই সমাজের সবচেয়ে সচেতন গ্রুপ, এদেরকে বলতে হবে, গ্রাজুয়েট লেভেলের স্টুডেন্টরা। তো এরা কিন্তু তরুণ সমাজের প্রতিনিধিত্ব করে। মানে এদের যে আচরণ বা এরকমই হতে রাজনৈতিক যাচ্ছে। বিহেভিয়ার, মানে জাতীয় নির্বাচনে এরকমই এই ফলাফল আমার কাছে মনে হয় এটা ডেফিনেটলি হবে, কারণ এরাই তো সমাজের প্রতিনিধিত্ব করছে। এরা তো বাইরের কেউ না যে এরা একটা বিচ্ছিন্ন গ্রুপ, এরকম তা না। এরা তো সমাজেই বসবাস করে, এদের পরিবার আছে, এদের মা বাবা আছে, ভাই বোন আছে, এরা তো ইলেকশন করছে, ইলেকশনে ভোট দিবে, জাতীয় ইলেকশনেও ভোট দিবে। তো আমি মনে করি এই চরিত্রটা আমরা ন্যাশনাল ইলেকশনেও আমার একটা দেখতে প্রশ্ন পারি। আছে ভাই আপনার কাছে, জি, sure. আমার যদি করা উচিত না? না, না, তো এই যে এই ইলেকশনগুলিতে আপনি সারা জীবন উপস্থাপক ছিলেন, হ্যাঁ, এই ইলেকশনগুলিতে যারা কিনা একেবারে শূন্য ভোট পাইলো, মানে সংসদে দাঁড়ালে জামানত বাজেয়াপ্ত হইতো, এদেরকে জামাত কেন সাথে নিছে? এইটাই যদি হয় আগামী নির্বাচনের ফলাফল, তাহলে তো 200-250 ভোট পাবে। এটা জামাত বলতে পারবে ভালো যে এরা কেন। দেখেন, জোটে যখন আসে মানুষ তখন তো শুধু, যেমন বিএনপি মনে করেন এমন অনেক দল তাহলে তো বুঝতে জোটে পারছেন তো নিচ্ছে। এই নির্বাচনের না, ফলাফল আর জাতীয় নির্বাচনের ফলাফল এক না। কেন জোটে ধরেন বিএনপির সাথে অনেকে জোটে আসছে না, যাদের হয়তো ওয়ান ম্যান শো, তাহলে যদি একজনই এক সবার party। জামানত বাজেয়াপ্ত হবে। না, আপনি যখন মানুষ ঐক্যবদ্ধ হয় তখন পারসেপশনটা হয় কি, যে সারা দেশের এতগুলো দল একসাথ হয়েছে একটা কজে, একটা পরিবর্তনের দাবিতে, সংস্কারের পক্ষে। তার মানে হচ্ছে এখানে
একটা ঐক্যবদ্ধ শক্তি হিসেবে তারা এটাকে দেখে। তো ভোটের পার্সেপ্টন আপনার সুইং ভোটার যারা আছে তারা দেখবে যে ও এতগুলো দল একসাথে হয়েছে, তাহলে এদের এই কজটাকে পরিবর্তনের পক্ষে আমি ভোট দিই, এই পারসেপশনটা ক্রিয়েট হবে। সবগুলো ইসলামী দল যদি একসাথে হয়, মানুষ মনে করে অনেক ইসলামী দল আছে একজনই হয়তো মানুষ। আচ্ছা, তার মানে কিন্তু মোট কথা দাঁড়াচ্ছে যে মানুষের মধ্যে একটা পারসেপশন মোট কথা দাঁড়াচ্ছে আপনি প্রেডিকশন জোটে কেন প্রপার না করলেও আপনার কাছে মনে হচ্ছে যে ছাত্রদল যেভাবে ভরাডুবি হয়েছে ক্যাম্পাসগুলোতে আমি সেরকমই প্রেডিকশন হবে। করছি না, কিন্তু আমি যেই জরিপগুলো রিগোরাস মেথড ফলো করা হয়েছে, আমি সবগুলো জরিপ ফলো করেছি। আমি নিজে ক্যাম্পাসগুলোতে জরিপ করেছি ইলেকশনের আগে, এবং বাংলাদেশে একমাত্র আমি সেই ব্যক্তি যে হচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো ইলেকশনগুলোকে প্রিসাইজলি প্রেডিক্ট করতে পেরেছে। আমি ডাকসু, যোগসু, চাকসু, রাকসুতে প্রেডিকশন দিয়েছি, ইভেন পার্সেন্টেজ পর্যন্ত, যে কোন ভোট কোন ক্যান্ডিডেট কত ভোট পাবে, কোন পদে কতটুকু কম্পিটিশন হবে, সেগুলো সহ আমি প্রেডিকশন দিয়েছি। তাহলে এই নির্বাচন নিয়ে করলেন না কিছু? এই নির্বাচন নিয়ে আমি অল্প কিছু কাজ করছি, ফান্ডিং নাই আমার, সো আমি করছি না। কিন্তু আমি যেই সার্ভেগুলো হয়েছে সেগুলোর মধ্যে আমি ফলো করেছি, যেগুলো রিগোরাস মেথড ফলো করে হয়েছে, আমি এগুলোতে দেখেছি, যেমন IRI এর সার্ভেটা, US এর যে ইনস্টিটিউশনটা, এবং ইনোভেশনের যে সার্ভেটা, ইনোভেশন দুটো সার্ভে করেছে, সানেম করেছে, প্রথম আলো করে, ব্রাক করেছে, এই সার্ভেগুলো আমি দেখেছি। আমার প্রেডিকশন হচ্ছে যে জামাত বিএনপির ভোটের পার্থক্য 5% অ্যারাউন্ড হতে পারে, 30-35। বিএনপির কিছু বেশি থাকবে, জামাতের 5% কম থাকবে, কিন্তু সেটা আসনের রিফ্লেকশনে গিয়ে হয়তো ভিন্ন হতে পারে। আচ্ছা, আমরা একদম শেষের দিকে প্রেডিকশন। জি, আমার প্রেডিকশন আছে, আমার দলের প্রেডিকশন আছে, আমার নেতার প্রেডিকশন আছে। জি, সেটা হচ্ছে যে আমাদের নেতা আমাদেরকে অলরেডি বলে দিয়েছে যে বাংলাদেশের ইতিহাসে বিএনপির জন্য এই নির্বাচনটা হচ্ছে সবচেয়ে কঠিন নির্বাচন, এবং আমাদেরকে সাবধানের সাথে এবং একতাবদ্ধ হয়ে দেশ বাঁচানোর জন্য আমাদেরকে চলতে হবে, এবং এই ইলেকশনটায় যেন কেউ প্রশ্নবিদ্ধ না করতে পারে সেভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কে জিতবে, কে কয়টা সিট পাবে, এটা বলা মুশকিল, বাট আশা করছি, আমি বিএনপি সমর্থক হিসেবে আশা করছি যে বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয়তাবাদী, এর তরুণ এবং এর রক্ষার আমি বর্তমানে আমি ব্যক্তিগতভাবেও বিশ্বাস করি যে আসলে বিএনপি একমাত্র দল যে আসলে যেখানে we expect to have an independent foreign policy, independent economic policy and independent defense policy. এবং এই জরিপের কথা যাই বলেন ভাই, অতীতে অনেক জরিপ হয়েছে, IRI অনেক জরিপ করেছে, হ্যাঁ। সো জরিপের দিকে আসলে এখন অতটা হয় নাই। আমি আগেও টকশোতে বলেছি, আজকেও আবার বলে যাই যে মেইন জরিপ, আসল মানদণ্ড একটাই, সেটা হচ্ছে ইলেকশন। আওয়ামী লীগের আমলেও চেয়েছিলাম, এখনও চেয়েছি, সেটা আশা করছি পেতে যাচ্ছি, এবং আশা করছি সুষ্ঠু হবে, এবং সেই নির্বাচনে জনগণ রায় দিবে যে আসলে কে সরকার গঠন করবে এবং কে দেশ চালাবে। আচ্ছা, 30 সেকেন্ড কিছু যুক্ত করবেন তুষার ভাই? এতটুকু শুধু আমি বলতে চাই যে IRI 2024 সালে বলেছিল যে শেখ হাসিনার সমর্থন প্রায় 70%, 2023 মানে নির্বাচনটার আগে। তো 23-24 সালে যার জনসমর্থন 70% ছিল, 24-এর মাঝামাঝি সময় এসে তিনি ক্ষমতা হারিয়েছেন। তো অতএব আমি কোনো স্ট্যাটিস্টিক্সে বিশ্বাস করি না। আপনি সবসময় একটা বিষয় মনে রাখবেন, যারা জরিপ করেন তারা বলেন আমি জরিপটা করতে পারি নাই কারণ আমাকে টাকা দেয় নাই। জরিপের ফলাফল টাকার উপরে নির্ভরশীল, Depends on funding and who is funding it. and who is funding it. এখন